এসডি অফিসিয়াল। মেয়েটার চোখ বন্ধ করে শুয়ে আছে, তার গোলাপি ঠোঁটজোড়ো কাঁপছে। ছেলেটার নিজেকে সামলাতে পারল না। এবার গল্পে আসা যাক। আজ অনেক রাত হয়ে গেছে। আজকে মনে হয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পারছি না। ধুর, কেন যে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম, এখন নিজেরই পস্তাতে হচ্ছে। এসব ভাবছি আর হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পড়েছি। দেখি ওখানে কিছুক্ষণ দাঁড়াই, কোনো গাড়ি পাওয়া যায় কিনা। ও, আপনাদের তো পরিচয়টা দিলাম না। আমার নাম আলোক, বখাটে ছেলে। বাবার টাকা ওড়াই আর বন্ধুদের সাথে আড্ডা মেরে খাই। উচ্চ মাধ্যমিক পাশ করেছি। গল্পে আসা যাক। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। এমন সময় চোখ পড়ল একটা মেয়ের ওপর। একটু অবাক হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার একা দাঁড়িয়ে আছে। অবাক করার বিষয় হলো মেয়েটা বোরকা পরে সুন্দরভাবে নিকাব পরেছে। দেখে মনে হয় কোনো ভদ্রঘরের মেয়ে। কিন্তু এত রাতে কোনো ভদ্রঘরের মেয়ে কি বাইরে থাকবে? ধুর, দাঁড়িয়ে থাক, তাতে আমার কি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টিপছিলাম আর মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে। এখন প্রায় রাত 2টা বাজে। এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে আছে মেয়েটা? এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। না, আর ভেবে কাজ নেই। গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। হয়তো ও কোনো বিপদে পড়েছে। ধীর গতিতে পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমাকে দেখে একটুও চমকালো না। উল্টো আমি তার চোখের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে গেছি। কি মায়া ভরা সেই মায়াবী চোখ। আমি তো তার চোখ দেখেই প্রেমে পড়ে গেছি। হঠাৎ মেয়েটার কণ্ঠে ঘোর ভাঙল। ও হ্যালো, এইভাবে তাকিয়ে আছেন কেন? না মানে, আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন? যদি আমাকে বলতেন সাহায্য করতে পারি। না, কোনো প্রবলেম নেই। তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাস্টমার খুঁজছি। কি? আমি তো মেরে গেলাম। কিছুই বুঝলাম না কি বলছে মেয়েটা। শুনতে পান না? কাস্টমার খুঁজছি। মেয়েটার কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলছে মেয়েটা? তাহলে কি মেয়েটা... না না, ছি ছি, এ কি করে হয়? এমন বরকাওয়ালি মেয়ে কোনোদিন এসব করতে পারে না। মনে হয় ভুল শুনেছি। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপু কি বলছেন এসব? বুঝতে পারছি না। আরে বললাম না কাস্টমার খুঁজতাছি। এত রাতে কিসের কাস্টমার? তার মানে কি আমি যা ভাবছি আপনার সম্পর্কে? আপনি... কিছু বলার আগে মেয়েটা বলল, জি তাই। করবেন নাকি আপনি? মেয়েটার কথা শুনে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে মেয়েটাকে দেখার জন্য। এত সুন্দর বোরকা পরা মেয়ে কি আর এসব কাজ? না না, আর ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। মেয়েটার কথা শুনে আবার বাস্তবে ফিরে এলাম। কি হলো, করবেন? যদি করেন তাহলে বলেন, না হলে বিদায় হন। আমাকে কাস্টমার খুঁজতে হবে। কোনো কথাই আমার মুখ থেকে বের হচ্ছে না। কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আছি। মেয়েটা দেখে অন্যদিকে ফিরে হাঁটা শুরু করলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এ যে আপু, দাঁড়ান। যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাছে এত সময় নেই। আপনি কি সত্যি এসব করেন? হ্যাঁ, আপনি করবেন কিনা বলেন, না হলে আমি যাই। এর আগে কারোর সাথে এসব করেছেন? না, আজকেই প্রথম। কেন? অবাক হয়ে যাচ্ছি। এর আগে কারোর সাথেই করেনি, তাহলে শুধু শুধু কেন নিজের মূল্যবান জিনিসটা বিক্রি করছে? এত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। যদি করেন তাহলে বলেন, না হলে আমি গেলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। দেখতে এত সুন্দর লাগছে মেয়েটাকে। বোরকা পরে যে তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু মেয়েটার চরিত্রের তো নাউজুবিল্লাহ। আমারও মেয়েটাকে দেখে কেমন যেন লাগছে।
নিজেকে সামলাতে পারছি না। আর কিছু না ভেবে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কত নেবেন এক রাতে? 10,000। ওকে, ডান, আমি রাজি। আগে পেমেন্ট করেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। একেবারে পাক্কা পতিতাদের মতো কথা বলতেছে। যাক, আর কিছু না ভেবে পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 10টা 1,000 টাকার নোট দিলাম। যেহেতু আমি বড়লোক বাবার একমাত্র সন্তান, তাই টাকার কোনো অভাব নেই। মেয়েটাকে নিয়ে হাঁটা শুরু করলাম। একসাথে হাঁটছি। আমার মনের মধ্যে মেয়েটাকে দেখার জন্য অস্থিরতা কাজ করছে। না জানি কেমন দেখতে, যেমনই দেখতে হোক, চোখগুলো আমার ক্রাশ। কিন্তু মেয়েটাকে তো আর পাবো না আজকের পর, তাই আজকেই ভোগ করে স্বাদ মিটিয়ে নেই। আমি মেয়েটার পিছন পিছন হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। বুঝতে বাকি রইল না যে এই বাসাতেই মেয়েটা থাকে। অন্ধকার দেখা যাচ্ছে, কারণ ঘরের লাইটটা অফ ছিল। পরে মেয়েটা গিয়ে লাইট অন করলো। তাকিয়ে দেখলাম কত সুন্দর করে সাজানো পরিপাটি একটা রুম। মনে হয় মেয়েটা একাই থাকে। মেয়েটা দরজা লাগিয়ে বলল, শুরু করতে পারেন। আমারও আর তর্স হয়েছে না মেয়েটাকে দেখার জন্য, তাই বললাম, আপনার চেহারাটা দেখান, মুখের কাপড়টা সরান একটু। মেয়েটা নিজেই মুখের কাপড় সরাতেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। এ কি মানুষ নাকি পরী? এত সুন্দরও মানুষ হতে পারে, আগে জানা ছিল না। মেয়েটার কাজল কালো চোখগুলো দেখে আমি আগেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এখন তার এত সুন্দর অপরূপ চেহারা, আর ঠোঁটের নিচে একটা তিল, হালকা মেকআপ, আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমি তো আর লোভ সামলাতে পারছি না। তার সোনার বরণ শরীর আর চুলের গ্রানে আমি প্রায় মাতাল হয়ে গেলাম। ধীরে ধীরে মেয়েটার দিকে অগ্রসর হলাম। মেয়েটা একটু একটু করে পিছপা হচ্ছে। মেয়েটা বিছানায় পড়ে যায়, আমিও তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ হলো। আমার নেশা কেটে গেল। আমি মেয়েটাকে ছেড়ে দিই। তারপর চেয়ে দেখি মেয়েটার মোবাইলে কল এসেছে। মেয়েটা বলল, যদি কিছু মনে না করেন তাহলে ফোনটা ধরতে পারি? কিন্তু আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা আমার কথা শুনেই ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সুন্দর একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। একটা ছোট্ট বাচ্চা, মেয়ের আওয়াজ। বাচ্চাটা বলছে, আপু তুমি কোথায় আছো? কখন আসবে? আমার তোমাকে ছাড়া ঘুম আসছে না, তুমি তাড়াতাড়ি আসো না আপু, আমার যে তোমাকে ছাড়া ঘুমাতে ভয় করে। কথাগুলো শুনে বুঝতে পারলাম বাচ্চা মেয়েটা বোন হয়। মেয়েটা বলছে, তুমি এখনো জেগে আছো? নার্স আন্টি ঘুম পাড়িয়ে দেয়নি? দিয়েছিল কিন্তু আমার ঘুম আসছিল না, তাই জেগে গেছি। ফোন কিভাবে করলে? নার্স আন্টি করছে, আমার কথা বলতে ইচ্ছা করছিল তাই। তুমি তাড়াতাড়ি আসো না আপু, আমার তোমাকে ছাড়া ঘুম আসে না। বাবু, আমি তো কাজে আছি, এখন আসতে পারবো না, একটু পরে যাই, তুমি ততক্ষণ ঘুমাও। আমি তোমার জন্য আসার সময় চকলেট নিয়ে আসবো। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি নার্স আন্টিকে বলে দিচ্ছি যাতে তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপু লাল চকলেট আনবা, ওইটা অনেক মজা। ঠিক আছে, আনবো। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, তাড়াতাড়ি এসো। বলেই ফোনটা টুটু শব্দ করে কেটে গেল। আমি এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এবার আপনি শুরু করতে পারেন। কিন্তু বাচ্চাটার কথা শুনে আমার মনের প্রশ্নের পাহাড় আরো বড় হয়ে গেল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা কি হয়? ও বলল, বোন হয়। আমার এবার জানার আগ্রহ আরো বেড়ে গেল। তাই মেয়েটাকে বললাম, আচ্ছা, যদি কিছু মনে না করেন, কিছু কথা জানতে পারি? জি বলুন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার জীবনে বড় ধরনের ঝড় উঠেছে, যার কারণে আপনি এই পথটা বেছে নিলেন। সেটা কি আমি জানতে পারি? আপনার এত জেনে কাম নাই, যা করতে আসছেন তা করে বিদায় হন। এবার আমার মাথা গরম হয়ে গেল। একটু বলে কি হয়? তাই রেগে বললাম, আচ্ছা করব না, আমি চলে যাচ্ছি, দেন আমার টাকা ফেরত দেন। কিছুটা ব্ল্যাকমেল করলাম,
কারণ আমি বুঝতে পারছি মেয়েটা বিপদে পড়েছে। প্লিজ এমনটা করবেন না। আপনি চলে গেলে আমার বোনের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো না, আর এত রাতে আমি কোনো কাস্টমার পাবো না। প্লিজ এমন করবেন না। আচ্ছা, আপনার বোনের কি হয়েছে আর আপনারই বা কি হয়েছে যার কারণে আপনি নিজের সতীত্ব নষ্ট করতেও পিছপা হচ্ছেন না? সবকিছু খুলে বলুন আমাকে, তাহলে আমি যাব না। আপনি সত্যি সব শুনতে চান? তার জন্যই তো জিজ্ঞেস করছি। আচ্ছা তাহলে শুনুন, আমার নাম খুশবু, আমি কুমিল্লার বাসিন্দা। 1 বছর আগে মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছি। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার বাবা মা দুজনই একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। সেদিন থেকে আমার জীবনে দুঃখের ঝড় নেমে আসে। যে লোকটা আমার বাবা মাকে গাড়ি চাপা দিয়েছিল সে লোকটা অনেক ধনী ছিল। আমাকে আর আমার বোনকে ওনার সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমার মামা মামি দুজন খুব লোভী। তারা ওই লোকটার কাছ থেকে টাকা নেয়, তারপর লোকটাকে চলে যেতে বলেন। আর তারপর মামি চক্রান্ত করে বাবার সব জায়গা জমি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন। ওনারা ঠিক করেছিলেন আমাকে ওনার ছেলের সাথে বিয়ে দিবেন, কিন্তু ওনার ছেলে অনেক খারাপ লোক ছিল, নেশা করত। তাই আমি বিয়েতে রাজি হইনি, কিন্তু এতে করে ওনারা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বাধ্য হয়ে ছোট বোনকে নিয়ে কোনো মতে পালিয়ে ঢাকা চলে আসি। ঢাকায় এসে এই ছোট্ট রুমটা ভাড়া নেই, তারপর টিউশনি করে কোনো মতে 2 বোন খেয়ে রাত কাটাতাম। এভাবেই চলছিল ভালোই আমাদের জীবন, কিন্তু তাতেও দুঃখের একটু মায়া হলো না। আবার আমার জীবনে ঝড় তুলে দিল। একদিন ছোট বোন খেলতে খেলতে হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। তারপর ওকে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার বলেছে ওর নাকি মাথায় ছোট্ট একটা টিউমার আছে, এটা অপারেশনের মাধ্যমে বের করতে হবে, না হলে দিন দিন আরো ব্যথা বাড়তে পারে, আর তাতে আমার ছোট বোনটা মারাও যেতে পারে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কত টাকা লাগবে। ডাক্তার বলেছে মিনিমাম 1.5-2 লাখ টাকা লাগবে, কিন্তু আমি এত টাকা পাবো কোথায় এটাই ভেবে পাচ্ছিলাম না। চাকরি জোগাড় করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারাও এই একই কাজ করতে বলে আমার সাথে। আমি রাজি হলে চাকরি দেবে, না হলে দেবে না, কিন্তু আমি রাজি হই না। দিন যেতে থাকে আর আমার বোনটা মরণের সাথে লড়াই করতে থাকে। আপনি বলুন, এতটুকু একটা ছোট্ট বাচ্চা কি করে পারবে এত ব্যথা সহ্য করতে? তাই আর কিছু না ভেবে বেরিয়ে পড়েছি নিজের গায়ে পতিতার ছাপ লাগাতে। এতে আমার জীবন ধ্বংস হলেও আমার নিষ্পাপ বোনটার জীবন বেঁচে যাবে। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। মেয়েটার কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কেমন যেন একটা কষ্ট অনুভব করলাম। মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা এখনো কাঁদছে। আমি তাড়াতাড়ি পকেট থেকে রুমালটা বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম, নিন, এটা দিয়ে চোখের পানি মুছুন, কাঁদলে আপনাকে একটুও ভালো দেখায় না। মেয়েটার রুমালটা হাতে নিয়ে চোখ মুছে কান্না বন্ধ করলো। আচ্ছা চলেন, এখন তো আপনার জয়টা পূরণ করার পালা। আমি মেয়েটার এমন কথা শুনে সত্যি অবাক না হয়ে পারলাম না। কেউ এতটা নিচে আনতে পারে নিজের বোনকে বাঁচানোর জন্য? জানা ছিল না। নিজের কাছেই নিজেকে আজ ছোট মনে হচ্ছে। আমি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসলাম কিছু না করে। কিছুদিন পর আজ সে মেয়েটা মানে খুশবু আমার জন্য বসে আছে আমার বাসর ঘরে। আমি খুশবুর ছোট বোনকে ঘুম পাড়িয়ে বাসর ঘরে আসলাম। হ্যাঁ, আমি খুশবুকে বিয়ে করেছি, আর খুশবুর ছোট বোন এখন পুরোপুরি সুস্থ। সেদিন খুশবুর রুম থেকে বেরিয়ে আমি হাসপাতালে যাই এবং খুশবুর ছোট বোনের চিকিৎসার ব্যবস্থা করি। আর সেদিন সেই ছেলেটি খুশবুকে কিছুই করেনি। সে রুমের মধ্যে ঢুকেই মেয়েটার চেহারাটা দেখেই সে কল্পনাতে যায়। কল্পনাতে ওইসব ভাবতে থাকে, তার মধ্যেই কলটা চলে আসে। একটা মেয়ে কখনোই কোনোভাবে নিজের ইচ্ছেতে পতিতা হয় না। কোনো না কোনোভাবে পরিস্থিতি তাকে পতিতা বানিয়ে দেয়। আর একটা মেয়ের সতীত্ব একবার নষ্ট হয়ে গেলে না, মেয়েটা বেঁচে থেকেও মরে যায়, তার ভেতরটা মরে যায়।
আর একজন পতিতা সেখান থেকে হাজার চাইলেও বেরিয়ে আসতে পারে না, কারণ কোনো মানুষই তাকে ভালো চোখে দেখে না। একটা মেয়েও কিন্তু একজন পতিতাকে ভালো চোখে দেখে না। দুইটা মেয়ে কিন্তু একই, এর নাম মেয়ে আর ওই মেয়েটার নাম পতিতা। ওই পতিতার সাথে যদি এই মেয়েটার শরীর একটু টাচও লাগে, এই ভালো মেয়েটা মনে করবে তার শরীরটা পচে গেছে। সে মনে করবে ওই পতিতার মেয়ের শরীরটা পচা। ওই পতিতা মেয়েটা মানুষ না, তার সাথে টাচ লাগলে তার শরীর পচে যাবে। মানে অনেক ঘৃণিত চোখে সবাই ওই মেয়েটিকে দেখে, কেউ ভালো চোখে দেখে না। একজন পতিতা মেয়ে যদিও সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে বা ভালোভাবে বাঁচতে চায়, তাকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে? তার কোথাও কি কোনো জায়গা আছে? তার কোথাও কোনো জায়গা নেই, একমাত্র ওখানেই। গল্পটি কেমন লেগেছে জানতে চাই সবার কাছে।